এই কথায় কথায় বাপ টানবে না তো, ধমকে বলে ইলমা। তখন তৃপ্তি বলে, তোমার আইফোনটা দিও, পিক তুলবো আমি আর ইলমা। দেব শর্তে। আদনানের কথায় তৃপ্তি এবং ইলমা দুজনে হা হয়ে যায়। আদনান জীবনেরও নিজের ফোন কারো হাতে দেয় না, পিক তুলতেও না। তার রুমেও তেমন কাউকে ঢুকতে দেয় না। দরজা একটা লক করে রাখে আজীবন, এমনকি বাইকের পেছনে কাউকে বসায় না। কিন্তু হুট করে ফোন দিতে রাজি হয়েছে তার শর্ত সাপেক্ষে। বিষয়টা সত্যিই চিন্তার। আদনানের কথায় ইলমা বলে, কি শর্ত? চুল ছেড়ে হলুদে যেতে পারবি না, বেটা মানুষের আশেপাশে যেতে পারবি না, মেয়ে মানুষ ব্যতীত অন্য কারোর সাথে কথা বলতে পারবি না, হলুদে গিয়ে ঢং ন্যাকামি কোনোটাই করতে পারবি না। এসব রুলস মানলে আমার আইফোন দিয়ে আজকে যত খুশি পিক তোলাতে পারবি। আদনানের শর্ত শুনে ইলমা তৃপ্তির দিকে তাকায়। তৃপ্তি চোখ দিয়ে ইশারা দিতেই ইলমা জবাব দেয়, এসব শর্ত মানা ব্যাপার না। এই তো ভদ্রভাবে চলবি যাতে লোকে খারাপ না বলে। আচ্ছা। যা, দেরি হয়ে যাবে। আদনানের কথায় ইলমা তৃপ্তি ফুল নিয়ে ইলমার রুমে যায়, মূলত গহনা বানানোর জন্য। রুমে এসে ফ্লোরে ফুলগুলো ব্যাগ থেকে বের করে ইলমা। আদনান অনেকগুলো ফুল এনেছে, বলা যায় তাদের প্রয়োজনের চেয়েও 3 গুণ বেশি ফুল। ইলমা তৃপ্তির দিকে তাকিয়ে বলে, তোর ভাই একটা পাগল। আসলেই কিভাবে টাকা নষ্ট করা যায় সেই ধান্দা। বড়লোকি মন তার, দেখিস না কত মেয়ে সেখানে জায়গা পায়। ভাইয়ার রাগ বেশি হলেও মন ভালো। তৃপ্তির কথা ইলমা মৃদু হেসে বলে, হয়তো। আদনান সোফায় বসে ফোন থেকে পিকচার ডিলিট করছে, আবার হাইড করছে। মূলত মেয়েদের সাথে যেসব পিকচার আছে সেগুলো কিছু ডিলিট করছে আর কিছু হাইড রেখেছে। উঠে রুমে এসে ফোনটা চার্জে বসে ব্যালকনিতে যায় আদনান। আজকে মনটা বেশ ফুরফুরে লাগছে। রাতে ডিনারটা করেই ইলমা এবং তৃপ্তি রেডি হতে বসেছে। ঈশিতাকে ডেকে এনে ইলমা শাড়ি পরে। সে নিজের শাড়ি নিজে পরতে পারে না, যত চেষ্টাই করে কুচি ঠিক হয় না, আঁচল উল্টো পড়ে, কোনোভাবেই তাল করতে পারে না সে। ইলমা তৃপ্তি সেমভাবে শাড়ি পরে, 2 হাতে বেলি ফুলের গাজরার সাথে খোপাতেও ফুল দেয়। ইলমা কানে ঝুমকো পরে, গলার স্বর্ণের চেইনটা আর চেঞ্জ করেনি। চোখে আইলাইনার, কপালে টিপ, হালকা লিপস্টিক, উজ্জ্বল শ্যামবর্ণ মুখে হালকা সাজে মায়াবী লাগছে তাকে। তাদের 4 ভাই বোনের মধ্যে ইলমা উজ্জ্বল শ্যামলা। সে তার বাবার গায়ের রং পেয়েছে, তবে চেহারা পুরোটাই মায়ের পেয়েছে। আদনান, তৃপ্তি, ইজাজ তার দাদি এবং বাবা মায়ের মতো ধবধবে ফর্সা। শুধু ইনান শেখ এবং ইলমার গায়ের রং একই, সেটা উজ্জ্বল শ্যামবর্ণ। ইলমা দুটো গোলাপ হাতে নেয়। দুজন তৈরি হয়ে বাইরে আসতেই আদনানকে খাবার টেবিলে দেখতে পায়, বাকিরা সোফায় বসা। ফাইজা আশেপাশেও নেই। সবার আগে বা পরে সে খাবার খায়। সবাই যখন বসে কথা বলে আশেপাশেও আসে না সে। তৃপ্তি এবং ইলমাকে দেখে ফরিদা পারভিন বলেন, সাবধানে যাস, কোনো ছেলের দিকে তাকাবি না। ফরিদা পারভিনের কথায় ইলমা আদনানের দিকে তাকায়, বিড়বিড় করে বলে, তোমার বলতে হবে না, তোমার নাতি যে রুলস দিয়েছে তোমার থেকেও দ্বিগুণ। ইনান শেখ মেয়েকে দেখে জিজ্ঞেস করেন, ফুল এনেছো কখন? বাকিরাও তাকায়। তৃপ্তি তখন জবাব দেয়, ভাইয়া এনে দিয়েছে। বাকিরা আর চোখে আদনানকে দেখছে। আদনান সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো করে খাবার খেয়ে শেষ দেয়। হাত ধুয়ে পানি পান করে রুমে যায়। চার্জ থেকে ফোনটা খুলে বাইরে আসে। তৃপ্তির দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলে, যা বলেছি মনে থাকে জানো? তৃপ্তি মাথা নাড়ায়। ইলমার হাত ধরে বেরিয়ে যায়। আদনান আর সেখানে থাকেনি, সোজা রুমে চলে আসে। বেশি ভালো মানুষদের পাশে বসতে নেই, নাহলে তাদের বাতাস লেগে শরীরে চুলকানি শুরু হতে পারে। তৃপ্তি ইলমা আসতে দেখে সাজানো অবন্তীকে একদম পরে লাগছে। তাদের রিলেটিভ আছে বটে। শিমুল এবং তাজবিহাকে দেখে তৃপ্তি ইলমা তাদের কাছে যায়। কিছুক্ষণ কথাবার্তা বলে তৃপ্তি এবং ইলমা ছবি তুলতে যায়। এক কোণায় দাঁড়িয়ে ইলমা ছবি তুলছে, তার ক্যামেরাম্যান হচ্ছে তৃপ্তি। এক পর্যায়ে তৃপ্তি আশেপাশে তাকিয়ে বলে, কেউ নেই, প্লিজ চুল ছাড়া একটা পিক তোল, অনেক সুন্দর লাগবে। সাথে সাথে ইলমা জবাব দেয়, না, আদনান দেখলে বকবে। তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ওর ফোন থেকে ডিলিট মেরে দেব। শিমুল তাজবিহ আসতে তৃপ্তি তাদের বলে, পাশাপাশি দাঁড়াও, ইলমাকে যাতে বাহিরে না দেখা যায়। 3 জন পাশাপাশি দাঁড়াতে ইলমা নিজের খোপা ছেড়ে দেয়। দীঘল কুন্তল কোমর ছাড়িয়ে সেই কেশ। ইলমার ছবি তোলা শেষ, হাতে চুল খোপা করে নেয়। তারপর তৃপ্তি ছবি তোলে। অবন্তীকে হলুদ দিয়ে স্টেজে ছবি তোলে 2 জন।
12:30টার মাঝেই আবার বাসায় চলে আসে ইলমা এবং তৃপ্তি। তৃপ্তি শাড়ি পরে হাঁসফাঁস করছে, সেজন্য এসে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে রুমে চলে যায়। ইলমা আদনানের ফোন হাতে রুমে আসে, ছবিসহ হোয়াটসঅ্যাপ দিয়ে আদনানের গ্যালারি থেকে ডিলিট করে দেয়। পুনরায় রুম থেকে বেরোয় সে। বেশি দেরি করলে আবার না আদনান রেগে যায়, ফোন দিয়ে এসে চেঞ্জ করতে পারবে সেই ভেবে আদনানের রুমের দরজায় নক করে ইলমা। 2-3 বার নক দিতে আদনান এসে দরজা খোলে। শাড়ি পরা মৃদু এলোমেলো ইলমাকে নজরে আসে আদনানের। শ্যামকন্যা চোখের দিকে দৃষ্টিপাত করতে যেন গভীর সমুদ্র দেখতে পায়। অন্যরকম সুন্দর সেই চোখজোড়া। আদনান সেই গভীর চোখে নিজের চোখের মিলনে বেশিক্ষণ ডুবতে পারেনি, নিজের সর্বনাশের ভয়ে সংযত করে নেয়। সামনে তাকিয়ে বলে, রুলস ঠিকঠাক মেনেছিস তো? হুম। ইলমার জবাবে আদনান ভ্রু কুঁচকে বলে, দেখিস, মিথ্যা বলিস না, সব খবর আমার কাছে আছে। বললাম তো রুলস মেনেছি। খানিক বিরক্তি নিয়ে কথাটা বলে ইলমা। আদনান চোয়াল শক্ত করে বলে, এই মেজাজ দেখাবি না। তোমার কথাবার্তা এমন কেন? সেটা জেনে তোর কাজ নেই। কথাটা বলে ইলমার হাত থেকে ছোঁ মেরে ফোনটা নিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দেয় আদনান। ইলমার রাগ হয় প্রচুর, সেজন্য দরজা লাথি বসাতে যায়। তখন আবার আদনান পুনরায় দরজা খুলছিল। চাদরের ফ্লোরে সিপ কেটে পড়তে যায় ইলমা। আদনান হতভম্ব হয়ে ইলমার এক হাত ধরতে পড়া থেকে রক্ষা পায় ইলমা। রাগে দুঃখে তার কান্না আসছে। আদনান ইলমার চোখ মুখ দেখে মুখ টেপে হাসে। ইলমা নিজেকে সামলে তীব্র ঝাঁঝালো কণ্ঠে বলে, আল্লাহ বিচার করবে। দরজায় শান্তি মতো লাথিটাও বসাতে দেয় না। ইলমার কথায় আদনান জবাব দেয়, মাথা মোটা, এরকম শক্ত কাঠের দরজায় লাথি দিলে পা ভেঙে যেত। ভাঙলে ভাঙতো, তাতে কার বাপের কি? কথাটা বলে আদনানের থেকে হাত ঝাড়ি মেরে সরিয়ে নেয়। মুখ ঝামটা মেরে চলে আসে নিজের রুমে। আদনান ইলমা যাওয়ার দিকে তাকে হো হো করে হেসে ওঠে। যেই হাসির শব্দ ইলমার কানে আসতে চরম বিরক্ত হয় ইলমা। এদিকে ইলমা রুমে যাওয়ার পেছন দিয়ে আদনান নিজের রুমে প্রবেশ করে দরজা লক করে দেয়। ফোন হাতে নিয়ে গ্যালারিতে যেতে একটাও ছবি পায় না তৃপ্তি এবং ইলমার। মুহূর্তেই টনক নড়ে তার। সব ডিলিট করে দিয়েছে ইলমা। কিন্তু মেয়েটা বড্ড বোকা, তার হোয়াটসঅ্যাপে গেলেই তো ছবি সব পেয়ে যাবে। সেজন্য আদনান ইলমার আইডিতে যায়। ছবি সহ কিছু গেছে, আবার কিছু যাচ্ছে। আদনান একে একে ইলমার সবগুলো ছবি সেভ করে নেয়। ব্যালকনিতে বসে বসে ইলমার ছবিগুলো দেখে সে। ঘড়ির কাঁটা সকাল 7টার ঘর ছুঁয়েছে। আদনানের অ্যালার্ম সেই 6:30 থেকে বেজেই যাচ্ছে। আদনান সেটা বন্ধ করে আবার নির্দিষ্ট সময় চলতে থাকে অ্যালার্ম। প্রচুর বিরক্ত নিয়ে বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে যায় আদনান। আজকে ভার্সিটি যাবে সে। রুমে এসে নিজেকে তৈরি করে নাস্তা খাওয়ার জন্য লিভিং রুমে আসে। তারেক মাহমুদ এবং ইনান শেখ মাত্র এসেছে নাস্তা খাওয়ার জন্য। তারা 3 জন একসাথে বসে নাস্তা সেরে নেয়। খেতে বসে তেমন কথা হয়নি তাদের মাঝে। আদনানের খাওয়া শেষ হতেই বাইকের চাবি নিয়ে আসে। ইলমা তৃপ্তি সবে নাস্তা খেতে এসেছে। আদনান দুজনকে আর চোখে পরখ করে। বেরিয়ে যাওয়ার আগে মুহূর্তেই তারেক মাহমুদ আদনানকে শুনিয়ে বলেন, আম্মা, তোমার নাতনিকে বলে দিও আর 14 দিন। আদনানের কানে আসে সে কথা। বাকিরা তার যাওয়া দেখছে। আদনান সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। তারেক মাহমুদ আদনানের যাওয়া দেখে বিরক্ত হন। ফরিদা পারভিন তারেক মাহমুদকে বলেন, আর কিছু বলার নাই, শোন, বিকেলে আমি আর তৃপ্তি ফাতিহার বাসায় যাব। মায়ের কথায় ইনান শেখ জিজ্ঞেস করেন, হুট করে কেন? অনেকদিন ধরেই বলছে ফারিসের ছেলের জন্য মেয়ে দেখব। এ তো বেশ ভালো খবর। ইনান শেখের কথায় তারেক মাহমুদ তৃপ্তিকে বলেন, ভালো মেয়ে দেখবে, হারিসের জন্য ছেলে যথেষ্ট ভদ্র। ইলমা সবার কথা শ্রবণ করে। নাস্তা শেষ করে সবার উদ্দেশ্যে বলে, বিয়েতে যাবে না তোমরা? তারেক মাহমুদ জবাব দেন, ইনান তো কোর্টে যাবে, বাকিরা যা আছে যাবে আর কি। ফাইজা ইজাজকে বকছিল তখন। পড়ালেখা ঠিকঠাক করে না, এই সেই হাবিজাবি কত ব্যাপার নিয়ে। ইজাজ নাস্তা খেয়ে রুমে চলে যায়। তৃপ্তি তার আম্মুকে রান্নার কাজে হেল্প করতে যায়। ইলমা উঠে নিজের রুমে আসে। তার রুম অনেকটা অগোছালো হয়ে আছে। ইলমার তেমন সময় হয় না রুম গোছানোর। আজকে যেহেতু কলেজ যাবে না, রুমটা গোছানো যাক। টেবিল একাডেমিক বইয়ের সাথে কিছু গল্প উপন্যাসও বই ছিল, যেগুলো পড়ার জন্য বুকশেলফ থেকে নামিয়েছিল ইলমা। যেহেতু সামনে টেস্ট এক্সাম, উপন্যাসের বই পড়ার মানেই হয় না। বইগুলো সুন্দর করে সেলফে তুলে রাখে সে। রুম ক্লিন করে, লিভিং রুমটাও গুছিয়ে নেয়। রান্না বান্না শেষ হতে কিছু কাজে হেল্প করে ইলমা। ফাইজার সাথে তার কথা হয় না, বলা যায় ফাইজা তাকে ইগনোর করে।
সেজন্য ইলমাও আগ বাড়িয়ে কথা বলতে চায় না। ভার্সিটিতে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছে আদনান। এক হাতের আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, যেটা কিছুক্ষণ পরপর মুখে তুলছে আর ধোয়া টানছে। অপোজিটে আবরণ মেয়েদের র্যাক দিচ্ছে। আদনানের চোখের আড়াল হয়নি সেসব ব্যাপার। রিয়ানার সাথে তেমন একটা যোগাযোগ হয় না আদনানের, বলা যায় নিজে থেকেই কথা বলা কমিয়ে দিয়েছে। দেখা হলে ব্রেকআপ করে নেবে। আদনানের হাবভাব ভালো ঠেকছে না নির্মাণের কাছে, সেজন্য বেশিক্ষণ নিজের কৌতূহল ধরে রাখতে পারেনি। নির্মাণ আদনানের দিকে শান্ত স্বরে প্রশ্ন ছুড়ে মারে, তোর হয়েছেটা কি? আদনান সিগারেটে একটা টান দিয়ে বলে, সময় খারাপ যাচ্ছে। বাকিরা কিছুটা অবাক হয়। শেজান জবাব দেয়, তোর অল্প স্বল্প পরিবর্তনের জন্য তোর মন মর্জি বুঝি না। আদনান শূন্য তাকায়, সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি খারাপ, ভালোর সংস্পর্শে এসে দেখছি আবার সব নড়বড়ে হয়ে যাচ্ছে। পরিস্থিতি যেন আমায় বাস্তবতার কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড় করাচ্ছে। আমাকে আধারে মানায়, আলোতে নয়। কিন্তু কি বলতো, জীবনে কিছু কিছু সময়ে প্রতীক্ষা, মোহ, মায়ার তাড়নায় আলোতে আসতেই হয়। এই আলো আমার শ্বাসরুদ্ধ করে হৃদয়ে তোলপাড় সৃষ্টি করে। আমার নতুন সৃষ্টি কিংবা শেষ ধ্বংস এই আলোতে দেখতে পাচ্ছি। আদনানের কথায় নির্মাণ জবাব দেয়, এই আলোটা কি কাউকে ভালোবাসার মতো সর্বনাশী ব্যাপার স্যাপার? নির্মাণের কথা প্রত্যুত্তরে কোনো প্রতিক্রিয়া দেখায় না আদনান। বাকিরাও আর প্রশ্ন করার সাহস পায়নি। তবে ঘটনা ঘটে অন্য। আদনান যখন আবরণের সামনে দিয়ে যাচ্ছিল, তখন আবরণের দলের একটা ছেলে টিটকারি মেরে বলছে, জয় ভাই, আপনার শালা যাচ্ছে। কথাটা বলে ছেলেটা হাসে, সাথে ছেলেপেলেগুলোও হাসে। আদনানের কর্ণগহ্বর হয় সে বাক্য, কিন্তু ঝামেলায় যেতে চায় না, সেজন্য কিছু বলেনি। তার বোনকে সে সামলে রাখতে পারবে। মুখে বললেই বিয়ে হয়ে যায় না, শালা হয়ে যায়। কিন্তু জয় সেই কথাটা কাউন্ট করে জবাব দেয়, একবারে দেশি মাল দেখলেই জিভে জল চলে আসে। ব্যাস, আদনানের টেম্পার গরম হয়ে যায়। শার্টের হাতা ফোল্ডার করতে করতে এগিয়ে আসে আবরণের দিকে। আবরণ আদনানকে খেপে যেন তৃপ্তি পেল। আদনান এসেই আবরণের কলার চেপে ধরে, নিজের শক্ত মাথা দিয়ে আবরণের কপালে জোরে বাড়ি দেয়। হাত মুষ্টিবদ্ধ করে আবরণের নরম গালে আঘাত করে, পা তুলে আবরণের পেটে আঘাত করে, যার ফলস্বরূপ আবরণের মুখ দিয়ে রক্ত বেয়ে পড়ে নিচে লুটিয়ে পড়ে। এগিয়ে আসে আবরণের দলের ছেলেপেলেগুলো। আদনান তাদের সাথে মারামারিতে ব্যস্ত, তবে নিজেও 2-4 ঘা খেয়েছে, যার ফলে কপাল চোট ফেটে রক্তে টইটুম্বর। নির্মাণ, শেজান, মোহিত এসে আদনানকে ছাড়ায়। জয় উঠে আদনানের পিঠে কয়েকটা লাথি বসায়, তাতে আদনান পুনরায় ক্ষিপ্ত হয়। আবরণের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দেয় বলে, শুয়োরের বাচ্চা, এই মেশিন নিয়ে এত তেজ না তোর? এরপর আমার বোনকে নিয়ে বাজে কথা মুখে আনবে, একেবারে অকাজের বানিয়ে ফিউচারে বাপ হওয়া ছুটিয়ে দেব। আবরণ ব্যথায় দম যায় অবস্থা, তবুও ঠোঁটের কোণে হাসি। আদনান বেশ বিরক্ত হয়। আবরণ সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলে, তোর বোনকে তো আমি দেখে নেব, যেখানেই পাবো। ফিউচারের কথা চিন্তা করিস। আদনান তেড়ে আসতে গেলে নির্মাণ তাকে ঠেকায়। আদনান চোখ মুখ শক্ত করে বাজে গালি দেয় আবরণকে। আদনানকে টেনে টুনে এক সাইডে নিয়ে আসা হয়। মুখের অবস্থা রক্তমাখা, রাগে শরীর অসম্ভব কাঁপছে তার। কপালের রগ সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে, হাত দুটো মুষ্টিবদ্ধ। অন্যদিকে আবরণকে হসপিটালের উদ্দেশ্যে নেওয়া হয়। নির্মাণ আদনানকে পানির বোতল এগিয়ে দিতে দিতে বলে, তোদের ঝামেলা আর শেষ হবে না, হসপিটালে চল। ওই শুয়োরের বাচ্চা আমার বোনকে নিয়ে বাজে কথা বলবে কেন? ওর ঝামেলা আমার সাথে, আমার পরিবার টানবে কেন? জানি না, অবরানকে বিশ্বাস নেই, তৃপ্তিকে সাবধানে রাখিস। নির্মাণের কথায় আদনান পানি পান করে উঠে দাঁড়ায়। শরীরের সর্বাঙ্গ ব্যথায় ভেসে উঠেছে। আদনানের অবস্থা বুঝে নির্মাণ এবং শেজান তাকে ধরে গাড়িতে নিয়ে বসায়, পাশের হসপিটালে নিয়ে যায়। আদনান চুপচাপ হসপিটালে আসে, কাটা জায়গায় ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে নেয়। ব্যথায় ঔষধ সহ আরও কিছু ওষুধ লিখে দেওয়া হয়। হসপিটাল থেকে বেরিয়ে 3 বন্ধু একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবার দাবারের জন্য। দুপুর বলতে 2:30 বেজে গেছে প্রায়। 3 জন মিলে লাঞ্চ সেরে বাইরে আসে। আদনান এই অবস্থা নিয়ে বাসায় যাবে না, সেজন্য ঠিক করে 2 দিন নির্মাণের বাসায় কাটিয়ে দেবে। অবন্তীর বিয়েতে এসেছে শেখ পরিবারের সদস্য। তৃপ্তি, ইলমা দুজনে সারাটা পরে হিজাব বেঁধে মাথা ঢেকেছে। ঈশিতা এবং ফাইজার সাথে সাথেই ছিল 2 জন। গিফট দিয়ে বরকে দেখে পিকচার তোলে তারা। অবন্তীকে বউ সাজে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। খাবার খেয়ে দেরি করেনি তারা, নিজেদের ফ্ল্যাটে চলে আসে।
বিকেলে ফরিদা পারভিনের সাথে তৃপ্তি তার ফুপির বাসায় যাবে। ফরিদা পারভিনের কথা মতো 2-3 দিন সেখানে থাকবে তারা। সেজন্য তৃপ্তি ব্যাগে দুটো থ্রি পিস সহ দরকারি জিনিসপত্র নিয়ে নেয়। কিছুক্ষণ রেস্ট করে দাদি নাতনি বেরোয় ফারিসদের বাসার উদ্দেশ্যে। তারেক মাহমুদের পার্সোনাল কারে করে যাবে। ড্রাইভার তাদেরকে বাসার সামনে নামিয়ে দেবে। তৃপ্তি চলে যাবে। ইলমা 2-3 দিন একা কাটাবে। একা বলতে আর কি, কলেজেই তার সময় কেটে যাবে। তবে দাদিকে তার তৃপ্তিকে সে 3টা দিন মিস করবে। সন্ধ্যায় ঈশিতা নাস্তা বানাচ্ছে, ইলমাও হেল্প করেছে। ফাইজা আশেপাশেও ঘেসেনি। কিচেনে তারা দুজন। আদনান তখনও ফেরেনি। কল দিয়েছে, ফোন বন্ধ বলছে। ঈশিতা চিন্তিত ছেলেকে নিয়ে ইলমাকে বলে, আদনানের হলোটা কি? সেই সকালে বেরিয়েছে, বাসায় আসার নাম নেই। মনে হয় এক্ষুনি এই বাসা ছেড়ে দিচ্ছে। আরে না, কোনো সমস্যায় পড়েছে মনে হয়। যে নিজে সমস্যা সৃষ্টি করে তার আবার কিসের সমস্যা? ইলমার কথা ঈশিতা নীরব চাহনি দেয়। ইলমা চায়ের ফ্লাক্সে চা ছেঁকে নিচ্ছে। ঈশিতা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। এই ছন্ন ছাড়া ছেলেটার হবে কি? কিভাবে ঠিক হবে? ভবিষ্যৎ কি? এখনও নেশা ছাড়তে পারেনি। ভালো হওয়ার নাম গন্ধ তো বহু দূরে। ইলমা চায়ের ফ্লাক্স নিয়ে লিভিং রুমে আসে। ইজাজ তখন রুম থেকে বেরোয়। ইলমাকে দেখে বলে, গুড ইভিনিং বনু। শুভ সন্ধ্যা। কথাটা বলে ইজাজকে 1 কাপ চা ঢেলে দেয় ইলমা। ইনান শেখ এসে চেয়ার টেনে বসেন। তারেক মাহমুদ চা পান করছেন। ঈশিতা এসে বলে, আদনান এখনো ফিরেনি, ফোন বন্ধ। দেখো নেশা করে কোথায় টাল হয়ে পড়ে আছে। কণ্ঠস্বরে বিরক্ত সুস্পষ্ট। ইনান শেখ কোনো প্রতিক্রিয়া দেখাননি। আদনানকে এমনিতেই তার পছন্দ না। ভদ্রতার রেশ মাত্র নেই ছেলেটার মাঝে। এমনিতে নিজের ক্লায়েন্ট আর বউ দুটোই কন্ট্রোল করতে হিমশিম খান। সেখানে আদনানের ব্যাপারে নিয়ে মাথা ঘামিয়ে পাগল হতে চান না তিনি। তাদের কথার মাঝে তারেক মাহমুদের ফোন বেজে ওঠে। ফাতিহা ভিডিও কল দিয়েছে। তারেক মাহমুদ রিসিভ করতে ফরিদা পারভিনের মুখ ভেসে ওঠে। তারেক মাহমুদ মাকে সালাম দিয়ে তৃপ্তির কথা জিজ্ঞেস করেন। তাদের কিছুক্ষণ খোশ গল্প হয়। ঈশিতা সেখান থেকে উঠে এসে আদনানের বন্ধু নির্মাণকে কল দেয়। কল বাজলেও কেউ কল তোলে না। ঈশিতা বিরক্ত হয় নির্মাণের কাজে। সেজানের ফোনে ট্রাই করলে সেটা বন্ধ বলে। পুনরায় নির্মাণের ফোনে কল দিলে রিসিভ হয়। ঈশিতাকে সালাম দিয়ে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করেন, আদনান কোথায়? আন্টি, আদনান আমাদের বাসায়। আম্মু অনেক দিন ধরে বলেছিল এসে ঘুরে যেতে, হুট করেই এসেছে। চলে যাবে 1-2 দিনের মাঝেই। সত্যি তো? আপনি কথা বলবেন ওর সাথে? দাও। নির্মাণ ফোনটা আদনানকে দেয়। আদনান সাধারণ ভঙ্গিতে হ্যালো বলে। ঈশিতা জবাব দেয়, ফোন বন্ধ কেন? চার্জ নেই। বাসায় চলে এসো। এত তারা কিসের? আর তো 13টা দিন, এরপর এমনিতেও বাসা ছেড়ে চলে আসব। যখন কাটটা তখন। আমাকে ছাড়া থাকার অভ্যেস করে নাও। করব, সমস্যা নেই। খাবার খেয়েছো? তুমি? বাসায় চলে এসো। যাব সময় হলে। ঈশিতা আর কিছু বলেনি। আদনান কল কেটে দেয়। ফোনটা নির্মাণের দিকে এগিয়ে দিয়ে বলে, সব নাটকবাজ। বাসায় থাকলে শান্তি দেয় না, চলে এসেছি তাতেও কল দিয়ে ডাকে। মায়ের মন তো। ঋতুর শেষে ঝড়ের তাণ্ডব মূলত প্রাকৃতিক বৈরতা এবং ঋতু পরিবর্তনের সময়ের অস্থিরতার লক্ষণ হিসেবে ধরা যায়। এটি বাংলার সাংস্কৃতিক চেতনাকেও গভীরভাবে প্রচিত। আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন সকাল থেকে। এরই ভেতর খবর এসেছে ফাইজার মা মারা গেছেন। হুট করে মারা গেছেন। অবশ্য মৃত্যুর গ্যারান্টি নেই, কখন কার ডাক পড়ে। মানব জন্মে অত্যাবশ্যক এবং চরম সত্য হলো মৃত্যু। সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটি মিথ্যে নয়। আপনি, আমি, আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব। মায়ের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ফাইজা কেঁদে কেটে অস্থির। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম। তার মাও সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যেহেতু আত্মীয়, সেজন্য শেখ পরিবারের নিয়ম অনুযায়ী প্রথম দিন সবাই মৃত বাড়িতে যায়। সে অনুযায়ী সকাল থেকে ব্যাগ গোছাচ্ছে ফাইজা। ঈশিতা, তারেক মাহমুদও যাবেন। ফরিদা পারভিন এত দূর জার্নিতে অসুবিধা হবে, সেজন্য তিনি যাবেন না। এমনি তো তৃপ্তি ইলমার সামনে পরীক্ষা। এখন চট্টগ্রাম গেলে
কমপক্ষে 4 থেকে 5 দিন সময় নষ্ট হবে। ট্রিপটি যেতে পারবে, বাট যেতে পারলেও ইলমাকে নিতে রাজি না ফাইজা। এই নিয়েও ইনান শেখের সাথে ঝগড়া হয়েছে দুদণ্ড। ফরিদা পারভিন তৃপ্তি ফাতিহার বাসায়, এখন চাইলেও আসবে না। আগামীকালকে পাত্রে দেখতে যাবে। এদিকে ইলমাকে এক ছেড়ে যেতে রাজি না ইনান শেখ। আদনানের কোনো খোঁজ খবর নেই, সেজন্য সেসব নিয়ে ভাবছে না কেউই। ফাইজা ইজাজের ব্যাগ গুছিয়ে নিজে বোরখা গায়ে জড়ায়। ইনান শেখ চিন্তিত ভঙ্গিতে লিভিং রুমে আসেন। ফোন হাতে ফরিদা পারভিনকে কল দেয়। রিসিভ হতেই বলে, আমা বিকেলে চলে এসো, ইলমা একা থাকতে পারবে না। আচ্ছা। ইনান শেখ দীর্ঘশ্বাস ছেড়ে ইলমাকে ডাকে। বাবার ডাক পেয়ে ইলমা আসে। ফাইজা তখন লিভিং রুমে এসেছে। ইলমাকে দেখে বিরক্ত হয় ফাইজা, তবে মুখে প্রকাশ করে না। তারেক মাহমুদ এবং ঈশিতা এসেছে তৈরি হয়ে। ইনান শেখ ইলমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, সাবধানে থেকো, বিকেলে তোমার দাদি চলে আসবে। থাকতে পারবো, সমস্যা নেই। কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয় ইলমা। ইলমাকে কিছু টাকা দিয়ে ইনান শেখ সহ বাকিরা বেরিয়ে যায়। তাদের বিদায় দিয়ে ইলমা দরজা লক করে দেয়। কিচেনে গিয়ে ভেজানো মাংস রান্না বসায়। ভাত কুকারে বসিয়েছিল ঈশিতা। তরকারি রান্নার আগেই ছুটতে হচ্ছে, যেহেতু রাতে ফরিদা পারভিন এবং তৃপ্তি আসবে, সেভাবে রান্না করে ইলমা। কিছুটা সুস্থ অনুভব করে আদনান, সেজন্য ঠিক করে আজকে বাসায় চলে যাবে। এমনিতেও গতকাল থেকে এখন অবধি নিজের ফোন বন্ধ হয়ে রেখেছে। ভেবেছিল 2-3 দিন থাকবে নির্মাণদের বাসায়, সেটা সম্ভব না। এখানে তার মন টিকছে না তেমন। বাসায় গিয়েই একটা ঘুম দেবে। লাঞ্চ করে রেডি হয় আদনান। 2:30টার দিকে সবাইকে বিদায় জানিয়ে বাইরে আসে আদনান। আকাশের অবস্থা খুব খারাপ। কিছুক্ষণের মধ্যেই যেন সব তছনছ করে দিবে ঝড়ের তাণ্ডবে। আদনান ক্ষিপ্ত কালো অম্বরে দৃষ্টি মেলে। সে বাসায় গিয়ে পৌঁছাতে পারবে কিনা শিওর না। রিক্সা ধরে বাসার উদ্দেশ্যে রওনা হয় সে, কিন্তু অর্ধেক পথ আসতেই তুমুল বেগে বাতাসের সাথে ঝুপঝাপ করে বৃষ্টি শুরু হয়। আদনান আকাশের দিকে তাকায়। এই বৃষ্টি কয়েকদিনের জন্য কে জানে। চারপাশ অন্ধকার প্রায়। এখন কি বিকেলে নাকি রাত বোঝা মুশকিল। সমস্যা হয় একত্রে। আদনান বাসার কাছাকাছি আসতেই তার রিক্সা আটকে ধরে 2টো মাইক্রো। আদনান কি ভেবে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে সামনে এগোয়। আর একটু সামনেই তাদের বাসা। প্রায় 8-9 জনের মতো ছেলেপেলে আদনানকে ঘিরে ধরে। তাদের এক একজনের চাহনি একটু অন্যরকম। আদনান বুঝে এরা আবরণের লোক, সেজন্য না ঘাবড়ে জিজ্ঞেস করে, কি চাই? তখন একজন বলে, বৃষ্টিময় রাত, অন্ধকারে মেঘলা চারপাশ, খেকশিয়ালটা ধরছে একটা পোষা বিড়াল। তোর বাপ বিড়াল, তুই বিড়ালের বাচ্চা মোরগ, আদনান হলো সিংহ। আদনানের এরকম কথায় ছেলেটি তার মাথা দিয়ে আদনানের কপালে বাড়ি মারে। বৃষ্টির পানিতে ভেজা শরীর, চুলের পানি নাকের কপাট বেয়ে সরু হয়ে গজাচ্ছে। আদনান সবার দিকে আর চোখে তাকায়। পকেটে হাত দিয়ে একটা ছুরি আলগোছে বের করে। একটা ছেলের গলা কণ্ঠনালী চেপে ধরে ঘাড় বরাবর ছুরি বসিয়ে দেয়। খুব দ্রুত হয়, বাকিরা হতভম্ব হয়ে যায়। বাকি 4টা ছেলে আদনানকে ঘিরে ধরে। কেউ লাথি, কেউ ঘুষি দেয়। আদনান ছুরি দিয়ে কয়েকজনকে আঘাত করে, তবে সে প্রচুর মার খেয়েছে। নাক মুখ রক্তে সিক্ত। তখন একটা ছেলে আকস্মিক একটা ছুরি আদনানের হাতে গভীরভাবে বসিয়ে দেয়। সাথে সাথে গলগলিয়ে রক্ত বের হতে থাকে হাত থেকে। হাতের যন্ত্রণায় দিক বিদিক শূন্য হয়ে পড়ে আদনান। সর্বশক্তি প্রয়োগ করে ছুরিটা টেনে বের করে। বৃষ্টির পানিতে ধুয়ে যায় সেই ছুরির টকটকে লাল রক্ত। ছেলেগুলো নিজেদের নিয়ে পালিয়ে যেতে ব্যস্ত। আদনান হাত চেপে ধরে এগোয় সামনে। গতকাল মার খেয়ে অবস্থা খারাপ হয়েছিল, ওষুধ খেয়ে যাই ব্যথা কমিয়েছে। এখন তো 3 ডাবল। পুরো শরীর যেন কেউ বিষ ঠেলে দিয়েছে। বৃষ্টির পানিতে ভিজে এবার না জ্বর চলে আসে। বিভিন্ন ভাবনা মাথায় আসছে আদনানের। কোনো রকম বাসায় এসে কলিং বেল চাপে আদনান। কয়েকবার কলিং বেল চাপতে এলমে এগিয়ে আসে। দরজায় হোল দিয়ে বাইরে দেখে। ভেবেছিল দাদি আর তৃপ্তি এসেছে, কিন্তু সম্পূর্ণ উল্টো ব্যাপার। আদনান এসেছে। ইলমা দরজা খুলতে আদনান দাঁতে দাঁত চেপে বলে, হাতে কি গজব পড়েছে? দরজা খুলতে এত সময় লাগে? মুখ সামলে কথা বলো। চুপ, তোর মুখ তুই সামলে রাখ। বজ্জাত। কথাটা বলে ভেজা শরীর নিয়ে আদনান সোফায় বসে। ইলমা দরজা লাগিয়ে নজর দিতে দেখে ফ্লোরে লাল রঙের কিছু। হতভম্ব হয়ে আদনানের দিকে তাকায় এলমা। ডান হাত রক্তে টইটম্বর, গোলাপি ঠোঁট এবং ফর্সা গাল কালো হয়ে আছে। আদনানের অবস্থা দেখে এলমা ভয় পায়।
কাপা কাপা স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? আদনান হাত চেপে রেখে জবাব দেয়, একটা ওড়না আনতো, রক্ত ঝরছে। ইলমা মাথা নাড়ায়। কোথা থেকে ওড়না আনবে? এদিক সেদিক ঘুরে পুরানো ওড়না পায় না, সেজন্য নিজের রুমে গিয়ে কাবার থেকে কালো রঙের একটা ওড়না নিয়ে আসে। হাত অসম্ভব কাঁপছে তার। এমনিতে চারপাশে যা বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বাজ পড়ছে। ভাগ্যিস বাসায় আইপিএস আছে, না হলে তো কাজ ছাড়তো। আদনানের হাতে বোধ হয়েছে শার্টের বোতাম খুলবে, ইলমা ওড়না এগিয়ে দিলে আদনান চোখ মেলে তাকায়, খুবই শীতল কণ্ঠে বলে, হেল্প কর। কি? আমার শার্টের বোতামগুলো খুলে দে। কি? চোখ বের করে বলে ইলমা। আদনান বিরক্ত হয়, জবাব দেয়, হাতে শক্তি নেই বোতাম খোলার, থাকলে তোকে বলতাম না। ইলমার মায়া হয়। এমনিতে আদনানের অবস্থা দেখে তার খারাপ লাগছে। বাসায় কেউ নেই যে হেল্প করবে, এখন তার ভরসায় আছে বেচারা। ইলমা মৌনতা কাটিয়ে বলে, তুমি চোখ বন্ধ করে রাখবে। চোখ খোলা থাকলে সমস্যা কি? আরে লজ্জা লাগে। ঢং ছাড়, হেল্প করবি না বল। ইলমা কাঁচু মাচু হয়ে দাঁড়ায়। আদনান ভেজা শরীর নিয়ে উঠে দাঁড়ায়। ইলমা এগিয়ে গিয়ে শার্টের বোতামগুলো খুলে দেয়। শার্টের অবস্থা খারাপ, সে সাথে হাতটা যে রক্ত মেখে লাল হয়ে আছে। ইলমা চোখ মুখ খিচে রেখে আদনানের আঘাতের জায়গায় ওড়না শক্ত করে বেঁধে দেয়। আদনান চোখ বন্ধ করে ব্যথা গিলে নেয়। ইলমা আওড়ায়, এত ব্যথা কিভাবে সহ্য করছো? এসব কি করে হয়েছে? পরে বলবো। বাকিরা কোথায়? ওই ইজাজের নানু মারা গেছে, সবে চট্টগ্রাম গেছে। তোকে নেয়নি? হতভম্ব হয়ে জিজ্ঞেস করে আদনান। ইলমা জবাব দেয় না। আদনান আর কিছু বলেনি, উঠে রুমে চলে আসে। ওয়াশরুমে ঢুকে হাত না ভিজিয়ে শাওয়ার নেয়। কোনো রকম চেঞ্জ করে বাইরে এসে, রক্ত ঝরছে না বোধ হয়। আদনান ভেজা চুল নিয়ে খাটের ওপর বসে, বাঁ হাতে তোয়ালে নিয়ে মাথায় রাখে। ধীরে ধীরে চুলগুলো মুছতে থাকে। তখন তার দরজায় কড়া নাড়ে ইলমা। আদনান খুব আস্তে বলে, আয়। ইলমা হাতে একটা মগ নিয়ে এগিয়ে আসে। আদনানের দিকে তাকায়, জবাব দেয়, ঠোঁটে মলম লাগাওনি? বেশি কেটেছে মনে হয়। হাতটা ড্রেসিং করে দিস। চাটা পান করো, ভালো লাগবে। টেবিলে রাখ। ইলমা চায়ের মগ টেবিলের উপর রাখে। আদনান আদেশ করে, ওয়ার্ড্রোবের প্রথম থাকে ফার্স্ট এড বক্স আছে, নিয়ে আয়। আদনানের কথা মতো ইলমা ফার্স্ট এড বক্স নিয়ে আসে। ওনার বাঁধন খুলে দেয়। খুব সাবধানে যত্নের সাথে কাটা জায়গায় ড্রেসিং করিয়ে মলম লাগিয়ে দেয়। আদনান পুরোটা সময় ইলমার কাজ দেখছিল। ইলমাকে দিয়ে বা হাতে মলম ঢলিয়ে নেয় আদনান। কিছুক্ষণের ভেতর হাতের জ্বলুনি শুরু হয়, একটু পর ব্যথা ছেড়ে দিবে। শরীরে অসম্ভব ব্যথা হয়ে আছে। ইলমা চায়ের মগ এগিয়ে দিয়ে বলে, ভাত আনবো? না, যতটুকু করেছিস অনেক কিছু। ইলমা জবাব দেয় না। আদনান চাটা শেষ করে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে। মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। তখন ইলমা বলে, ঔষধ খাওনি? রাতে খাবো। এখন খেয়ে ঘুমাও। দাদি, তৃপ্তি আসবে না? ইলমা ঘড়িতে সময় দেখে। সন্ধ্যা 7টা বেজে গেছে। এখনো বৃষ্টি থামার নাম গন্ধ নেই। হয়তো আসবে না। ইলমা জবাব দেয়, আজকে আসবে বলে মনে হয় না। কবে কখন আসবে আমাকে বলিস। হয়তো আগামীকাল আসবে। তাহলে আমি আগামীকাল সকালে চলে যাব। ও মা, কেন? বাসায় কেউ নেই, আমি হুটহাট না জেনে ফিরেছি। লোকে জানলে তোকে নিয়ে বাজে ধারণা পোষণ করবে। ওরা আসলে আমায় মেসেজ দিয়ে বলিস রাতে ফিরবো। বাসা তো তোমাদেরও। আদনান জবাব দেয় না। ইলমা পুনরায় বলে, নাস্তা দিয়ে যাই, খেয়ে নিও ওষুধ। এত ভাবতে হবে না। আরে তোমার হাতের অবস্থা দেখো, মনে হচ্ছে জ্বরও আসবে। তুই এত ব্যাকুল হচ্ছিস কেন? কাটা হাত আর সামান্য একটু জ্বরই তো হবে। এরকম কিছু না। কণ্ঠস্বর খাতে নামিয়ে জবাব দেয় ইলমা। আদনান কিছু বলে না। ইলমা নিজের ওড়না হাতে রুমে আসে। আদনান ইলমা যাওয়ার দিকে তাকে মুচকিয়ে হাসে। এক হাত কপালে দিয়ে দেখে অসম্ভব গরম হয়ে আছে। অসময় জ্বর আসলে প্রেমিক নারী সেবা করবে তো, নাকি লজ্জায় দূরে দূরে থাকবে? ইলমা তখনকার বলা কথা ভেবে আদনান হাসে। চোখ বন্ধ করে রাখবে। আমার লজ্জা লাগে। রুমে আসতে ইলমা দেখে তৃপ্তির অনেকগুলো মিসড কল। সেজন্য ইলমা নিজে কল ব্যাক করে। রিসিভ হতে তৃপ্তি জানায়, বৃষ্টির জন্য আসা হয়নি, 9টার দিকে বৃষ্টি থামলে চলে আসবো আমি আর দাদি। সমস্যা নেই, এত কষ্ট করে আসতে হবে না, আমি থাকতে পারবো। আরে না, কি বলিস? একটা কয়েক ঘন্টারই তো ব্যাপার। চাচু জানলে খবর আছে। আমি বাবাকে কল দিচ্ছি। না, চলে আসবো।
আসতে হবে না, আমি এখন খাবার খেয়ে ঘুম দেব। দাদি কি বলে জানাচ্ছিস তোকে?